আর শুধরাইতে হবে। যদি দেখো যে ৭ দিন আগেও যে ভুল করতা, ১ মাস আগেও যে ভুল করতা, একই ভুল করতেছ, তাহলে আসলে কোনো নাই, প্রগ্রেস নাই। কোচিং করে লাভ হইতেছে না তোমার। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে বুয়েট রিলেটেড যত কোয়েরি আছে সবগুলাকে অ্যাড্রেস করার ট্রাই করব। আমি হচ্ছে ডিরেক্ট প্রসপেক্টাস নিয়েই বসছি যাতে দেখাইতে পারি। কারণ কিছু বললে স্টুডেন্ট বলে ভাই আপনি জানেন না। সো এসএসসি তে ৪ আর এইচএসসি তে ৫ পাওয়া লাগবে। আচ্ছা। দেন হইতেছে অনেকের কোয়েরি থাকে যে একটা মার্কের মনে হয় থ্রেশহোল্ড থাকে। এখানে বলেই দেওয়া আছে যে যতজন আবেদন করবে তার মধ্যে প্রথম ২৪,০০০ মানে 24K কে হতেছে আমরা প্রিলি পরীক্ষায় বসতে দিব। সো এবার কিন্তু এই যে এখানে তেমন কোনো মার্ক নাই। ঠিক আছে? মনে হয় এক্সাক্ট কোনো মার্ক দেয় নাই। একেক বছর একেক থাকে। ২৩ ব্যাচে আমার স্টুডেন্ট ছিল। ও আমাকে বলছিল যে ওকে কোনো এক ভাই বলছে যে কেমিস্ট্রিতে ৮৭% প্লাস পাওয়া লাগবে। তো ওর মেবি ৮৪% ছিল। তো ওকে আমি কয়েকবার বলছিলাম যে তোমাদের বোর্ডের রেজাল্ট যেহেতু এবার একটু ড্রপ করছে, আ ইট ইস এনাফ। ৮৪ ইজ এনাফ। কিন্তু ও বারবার বলতেছিল যে না বুয়েটের ভাই বলছে, উদ্ভাসের ভাই বলছে ৮৭% লাগবে। এর মানে আমি মনে হয় বসতে পারব না। সো আমি এই জিনিসটা দেখছি স্টুডেন্টদের মধ্যে হইতে, এইজন্যই এটাকে অ্যাড্রেস করতেছি যে তোমাদের মার্ক কত আসতেছে এটা কিন্তু আসলে ম্যাটারই না। আমার এক পরিচিত ভাই আছে, উনি ৮৩ পাইছিলেন ফিজিক্সে। উনিও বুয়েট থেকে পাস করছে। ৮৩% মার্ক পাইছিলেন ফিজিক্সে। তো তোমার সময়ে বোর্ডের যে রেজাল্ট হবে, তোমার ট্রাই করা লাগবে যেন তোমার আ মার্ক সবগুলো বোর্ড মিলায়ে টপ 24K এর মধ্যে পড়ে। সেটার জন্য যদি তোমার ৯০% প্লাস পাওয়া লাগে, ৯০% প্লাস পাওয়া লাগবে। আর যদি ৮০ তে হয়ে যায় তাহলে ৮০ তে হয়ে গেল। ঠিক আছে? সো প্রিলিতে অ্যারাউন্ড ২৪,০০০ জন মানুষ বসতে পারবে। যেকোনো বারের জন্যই প্রিলির সেফ মার্ক হচ্ছে ৬০ প্লাস পাইলে অলওয়েজ ধরে নিবা যে প্রিলি পাস করে গেছো। আর প্রশ্ন কঠিন হইলে সেক্ষেত্রে মার্ক আ কাট মার্ক হইতে পারে যে ৫০ এর কম আসলো। ঠিক আছে? মানে মার্কটা ৫০ এর কম আসলো, কাট মার্ক। তখন দেখা গেছে যে তুমি ৪৫ পাইলেও হয়তোবা রিটেনে বসতে পারবা। কিন্তু জেনারেলি I would suggest যে কখনোই ট্রাই করো না যে ৫৫ র কমে যাইতে। ঠিক আছে? আচ্ছা, রেজাল্ট মনে হয় এখন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আগে মেবি ৭ দিন ১৫ দিন লাগতো। এখন মেবি ১-২ দিনেও দিয়ে দেয়। সো ধরো ওই যে ১ উইকের মধ্যে পেয়ে যাবা রেজাল্ট প্রিলির। এইখানে যাদের ৬০ এর বেশি আসবে, ৫০ এর বেশি আসবে বা একটা সেফ মার্কের বেশি আসবে তারাই ট্রাই করবা রিটেনের প্রস্তুতি শুরু করে দেওয়ার। মানে অনেকে চিন্তা করবা যে আমার মনে হয় আসবে না। ওই চিন্তা করে প্রস্তুতি ড্রপ করো না। আচ্ছা। দেন আমাদের সময় ছিল ৪ শিফট, প্রত্যেক শিফট থেকে ১৫০০ জন। ৪ শিফট, প্রত্যেক শিফট থেকে ১৫০০ জন, টোটাল ৬,০০০। এখন হয়ে গেছে ৩ শিফট, প্রত্যেক শিফট থেকে ২৫০০ জন। তো টোটাল 7.5K স্টুডেন্ট বসতে পারে রিটেনে। আর সেখান থেকে আ প্রায় ২ সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। ১০ থেকে ১৫ দিনের মাথায় রেজাল্ট দিয়ে দেয়। আর সেফ মার্ক আমি প্রত্যেকবার বলি যে এটাও ৬০%, ওয়াও! এখানেও ৬০%, এখানেও ৬০%, ২৪০। তুমি অলওয়েজই ট্রাই করবা as high as possible. তোমার পক্ষে যদি ৪০০ পাওয়া পসিবল হয়, ৪০০ র প্রস্তুতি নিবা। ৪০০ র মেন্টালিটি রাখবা যে ৪০ টাই অ্যান্সার করব। ঠিক আছে? বাট তোমার যদি দেখো যে তোমার অ্যাকুরেসি একটু কম, তুমি অত ফাস্ট অ্যান্সার করতে পারো না, তাহলে অ্যারাউন্ড ৩০ টা অ্যান্সার করা হচ্ছে সেফ বলা চলে। এই ৩০ টার মধ্যে দেখা যাবে কত? ২৫ টার মতো যদি ঠিক অ্যান্সার করতে পারো, তাহলে তো আর কোনো টেনশনই নাই। তাই না? আর বাকি পার্সিয়াল। যাই হোক ৩০ টা অ্যান্সার করাও অনেক ক্ষেত্রে অনেকের জন্য কঠিন। যেমন এবার তো আমি শুনছি যে অনেকগুলা ম্যাথই আসছে যে ১-২ লাইনে করে ফেলা যায়। স্টিল আ স্টুডেন্টদের থেকে শুনলাম আরো কম অ্যান্সার করছে। তো obviously আমরা যেন এই যে পরীক্ষায় কম অ্যান্সার করে না আসি, এটার জন্য কি করা লাগবে? পড়তে হবে। তাহলে দিনে কয় ঘন্টা পড়বো? হিসাব নাই, ইচ্ছামত। তাই না? আচ্ছা, দিনে যে কয় ঘন্টাই পড়ো এটা তোমার পার্সোনাল চয়েস। দিনে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো লাগবে। লো প্রিফন হাইপোথ্যালামাস নামে একটা অংশ আছে ব্রেইনের। যেটা হচ্ছে টেম্পোরারি মেমোরি ঘুমানোর টাইমে পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট হয়। তো তুমি ধরো
বুয়েটে চান্স পাওয়ার জন্য জান প্রাণ লাগায় পড়তেছো তো পড়তেছই। ধরো অনেক আছে, 17-18 ঘন্টা পড়লা, ঘুমাইলা 3-4 ঘন্টা। তোমার ব্রেন তো আর স্বাভাবিক স্টেটেই থাকবে না। তখন কিভাবে পরীক্ষা দিবা বলো? ঠিক আছে? পরীক্ষার আগে ধরো অনেকেরই হয় যে পরীক্ষার আগে অনেক বেশি পড়ে। মানে আমি ছোটবেলা থেকেই পরীক্ষার আগে বেশি পড়ি। সেক্ষেত্রে পড়ো ১৬ ঘন্টা, ১৫ ঘন্টা, ১৪ ঘন্টা পড়ো। বাট টানা এরকম পড়ো না যে হয়ে গেলা, এক্সহস্টেড হয়ে গেলা। যাই হোক, অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হইতেছে কোয়েশ্চেন ব্যাংক এনালিসিস করা। এটা জাস্ট করে গেছি। ঠিক আছে? জাস্ট করে গেছি, তাইলে আসলে করেও দেখবা যে মেইন পরীক্ষায় আসতে পারবা না। এবছরই একটা কোয়েশ্চেন প্রায় রিপিট হইছে বলা চলে। বাট মেক্সিমাম স্টুডেন্ট শুনছি যে ওটা পারে নাই ম্যাথের। সো এনালিসিস করে পড়বা যে কোন টাইপের ম্যাথ আসতেছে। সেই টাইপটা যদি না পারো তাহলে তার থিওরিটা কনসেপ্ট বুকে দেখবা। দেন এক্সাম্পল দেখবা। কনসেপ্ট বুকে এক্সাম্পল সলভড কোয়েশ্চেন আছে। দেন কনসেপ্ট বুকের একটা এক্সারসাইজ পার্ট আছে। এটা কেন জানি অনেকে মিস করে। এক্সারসাইজ পার্ট আছে। অ্যান্ড পুরো জিনিসটারই সলিউশন ওই কনসেপ্ট বুকেই আছে। সলিউশন গুলো ওইখানেই আছে। তো এগুলো দেখতে পারো। ঠিক আছে? যে একটা টপিক থেকে দেখতেছো যে বারবার আসে। তাহলে কি করবা? ওইটার থিওরিটা একবার রিভাইজ দিয়ে ফেলবা। এক্সাম্পল দেখবা, এক্সারসাইজ করবা। না পারলে সলিউশন দেখবা। সলিউশন দেখে বুঝলে ডিল ডান। না বুঝলে কোনো ভাইকে জিজ্ঞেস করবা, কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করবা, টিচারদের অ্যাপ্রোচ করবা। ঠিক আছে? আচ্ছা। সো কোয়েশ্চেন ব্যাংক কোনটা ভালো? কোয়েশ্চেন ব্যাংক আমার মতে উদ্ভাসেরটা ভালো। আচ্ছা, কনসেপ্ট বুক যেহেতু লিখছি এর মানে বুঝাইছি ওই উদ্ভাসেরটাই। ঠিক আছে? এছাড়া ওমেকার কনসেপ্ট বুক আছে। আমি রাস্তাঘাটে চলার সময় অনেকগুলা পেয়ে গেছিলাম লিফলেট। ওগুলাও পড়ে দেখছি ভালো। দেন আমি এক দিদির বই নিয়ে আসছিলাম। আমার এইচএসসির লাইফ শুরুই হইছে এক সিনিয়র দিদির বই দিয়ে। উনি বুয়েটে চান্স পাইছিলেন থ্রুই দি। আমরা একই বিল্ডিং এ থাকতাম বরিশালে। তো ওনার থেকে সব বই খাতা নিয়ে আসছি। সব গাইড। ওনার কাছে জয়কলির গাইড ছিল, কনসেপ্ট বুক ছিল, কোয়েশ্চেন ব্যাংক ছিল, নিয়ে আসছি। তারপর অনেক দাদাদের বইও আনছি। আমি হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইটা অনেকগুলা বই পড়ছি। ইভেন বায়োলজিও। প্রত্যেকটাই প্রায় ৬-৭ টা বই পড়ছি। তো সেইখান থেকে হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে টেক্সট বুক হিসেবে তুমি যদি কিতাব স্যারের বই করো, সলিউশন সহ দেখে সবগুলো শিখতে পারো আরকি। তোমাকে মানে ইন ডেপথ এ বুঝতে হবে যে ভিতরে কি চলতেছে। মানে প্রসেসটা কেন এভাবে হইতেছে, কি হইতেছে? এক্সামে আসলে পারবো কিনা। ঠিক আছে? এটা যদি করতে পারো কিতাব স্যারের বই এনাফ। আর সাথে কনসেপ্ট বুক আর কোয়েশ্চেন ব্যাংক তো আছেই। কেমিস্ট্রির জন্য হাজারী স্যারের বই, নাগ স্যারের বই এনাফ। একটা বই এনাফ। আমি গুহ স্যারের বই পড়ছি, বিপ্লব স্যারের বই পড়ছি, জয়নাল আবেদীন স্যারের বই পড়ছি। আরো কয়েকটা বই পড়ছি এই মুহূর্তে নামও মনে আসতেছে না। কবির স্যারের বই পড়ছি সেকেন্ড পেপারে। দেন এতগুলা বই পড়েই বলতেছি যে একটা বই এনাফ এবং একটা বই বারবার পড়লে যদি তোমার ফটোগ্রাফিক মেমোরি থাকে তাহলে আরো ভালো। তুমি ৪-৫ টা ৬-৭ টা বই পড়ার চেয়ে একটা বই পড়া অনেক এনাফ। এই বইগুলোর ক্ষেত্রে অনুশীলনীর যে কোয়েশ্চেন আছে এগুলো আগে থেকেই প্র্যাকটিস করে রাখবা। যাতে মেডিকেলে বা অন্য কোনো ভর্তি পরীক্ষা মাঝখানে আসলে যদি কোনো কিছু অনুশীলনী থেকে আসে কোনো বইয়ের, সেটা যেন তুমি পারো। ঠিক আছে? তো প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুকের পাশাপাশি একটা প্র্যাকটিস বুকও দেয় উদ্ভাস। সেইগুলাতে হচ্ছে বিভিন্ন বইয়ের অনুশীলনীর কোয়েশ্চেনও থাকে। সো প্রত্যেকটা বই কেনা লাগবে না। প্রত্যেকটা বই তোমার হাতে ধরে পড়া লাগবে না। প্র্যাকটিস বুক আর কনসেপ্ট বুক কভার করে ফেলবে অনেক কিছু। আর উদ্ভাসে পড়া লাগবে এমনও বলতেছি না। তোমার এই বইগুলা তুমি হইতেছে নীলক্ষেতে গেলেই পাবা। অনলাইন কোনো শপ থেকেই পাবা। ইভেন আমি তো কিতাব স্যারের সলিউশন বুক কিনিও নাই। আমি হচ্ছে আ প্লে স্টোরে পেয়ে গেছি এটা। সো অনেক বই তুমি প্লে স্টোরেও পেয়ে যাইতে পারো। বলা যায় না। তোমাকে নীলক্ষেত থেকে যে হার্ড কপি কেনা লাগবে এটাও আমি বলি নাই। ঠিক আছে? আচ্ছা। দেন কোয়েশ্চেন ব্যাংকের জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে যে প্র্যাকটিস করবা, বারবার করবা। কারণ তুমি ভাবতেছো যে আমার তো সব শেষ। ২ বার করছি। আর কি লাগে? কেউ একজন ১০ বার করে আছে। বুঝছো? তুমি দেখা যাবে অনেক কনফিডেন্স পাইয়া গেছো অলরেডি ৩-৪ বার করে। স্টিল বিভিন্ন ভর্তি পরীক্ষায় ভুল করে বাসায় যাবা, দেখবা যে ওটা কোয়েশ্চেন ব্যাংকেই আছে। বা না পেরে বাসায় যাবা, দেখবা যে কোয়েশ্চেন ব্যাংকেই আছে। সো এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। কনসেপ্ট রাখা লাগবে ক্লিয়ার।
ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন মানে ইসাক স্যারের বইটা করতে পারো। তোফাজ্জল স্যারের বই থেকে আমি দেখছিলাম ১৯ ব্যাচে কমন পড়ছিল কিছু জিনিস। সো আমাকে আমার এক ফ্রেন্ডও বলছিল যে তোফাজ্জল স্যারের বই থেকে বইটা অনেক কমন আসে। আমি পার্সোনালি আমির স্যারের বই, তপন স্যারের বই, তোফাজ্জল স্যারের বই, প্রামাণিক স্যারের বই, লাইব্রেরিতে গিয়ে সেলু স্যারের বই, তারপরে সুশান্ত স্যারের বই, আরো অনেক বই পড়ছি। লাইব্রেরিতে তো অনেক বই থাকে। এনডিসির লাইব্রেরিতে আম যত রাইটারের বই ছিল বিভিন্ন টপিক বিভিন্ন বই থেকে খুঁজে, খুঁজে পড়ছি। যে কোনো একটা টপিকও যেন মিস না হয়। আচ্ছা কিতাব স্যারের বইয়ের কথা তো বলছি। একটা জিনিস আছে অ্যাপ্রক্সিমেশন মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এর ওইখানে অ্যাপ্রক্সিমেশন টাইপের কিছু জিনিস আছে। ওগুলো আবার কিতাব স্যারের বইয়ে ছিল না। ওইগুলো আমি আবার মনিরুজ্জামান মিয়া স্যারের বইয়ে পাইছিলাম। আচ্ছা যাই হোক এভাবে মানে একটা, একটা টপিক ধরলে তো আসলে শেষ হবে না। তো এইজন্য এই যে মানে একটা, একটা টপিক তো তুমি স্টুডেন্ট হিসেবে দেখা গেল যে কভার করতে পারবা না। এজন্য ভালো হয় যে কোনো একটা মেন্টরের সাহায্য নাও। ঠিক আছে? কোনো একজন মেন্টরের সাহায্য নাও। অথবা আরেকটা জিনিস যেটা আমি করছিলাম যে আমার পক্ষে কি আসলে এতগুলা বই কেনা, পড়া, সবকিছু খুঁজে, খুঁজে বের করা একা সম্ভব হইতো না। আমার ফ্রেন্ডরা হেল্প করছে। আমি আমার ফ্রেন্ডদের বলে রাখছিলাম যে কোথাও কোনো ইন্টারেস্টিং ম্যাথ পাইলে, কঠিন ম্যাথ পাইলে আমাকে দিতে। অ্যান্ড ওরা আমাকে দিছে। অনেকের বাসায় প্রাইভেট টিউটর ছিল। তারা কোনো সেই বুয়েটের ভাইয়েরা কোনো ম্যাথ দিলে সেগুলো হচ্ছে আমাকে দিত যে, "দেখ তো পারিস কিনা?" আর মেক্সিমাম ক্ষেত্রে আমার ফ্রেন্ডরা আমাকে যে ম্যাথগুলা দিছে, দেখা গেছে আমি পারি নাই। তারপর কিন্তু আমাকে ওই ফ্রেন্ডই শিখাইছে যে, "আচ্ছা দেখ এটা এভাবে সলভ করা লাগতো।" তো এরকম যদি ফ্রেন্ড সার্কেল থাকে দ্যাটস ভেরি আ বিগ, বিগ উইন ইন লাইফ। যে ফ্রেন্ডরা মানে নরমালি মানুষজন বলে কি যে চিল করার জন্য ফ্রেন্ড, ঘোরার জন্য ফ্রেন্ড, এটার জন্য ফ্রেন্ড, ওটার জন্য। পড়ালেখার জন্য ফ্রেন্ডরা হেল্প করতে পারে তো। আর কনস্ট্যান্টলি এই যে পুরো একটা অ্যাডমিশন ফেজে, পুরো এইচএসসি তে তোমায় দেখবা মোটিভেশন ধরে রাখা অনেক কঠিন। কয়দিন পর, পর দেখবা যে হতাশ লাগতেছে। তখন এই ফ্রেন্ডশিপ গুলাই তোমাকে হেল্প করবে, আপলিফট করবে। আচ্ছা, সো শুরুতে একটা কথা বলছিলাম দিনে কয় ঘন্টা পড়বা? আমার মতে ৪ থেকে ৬ ঘন্টা নিজের পড়া উচিত। এই টাইমটা কিন্তু আমি বলতেছি না যে কোচিং করবা, কোচিং এ পরীক্ষা দিবা ওইগুলা না। নিজে পড়বা এটা। দেন কোচিং এর ক্ষেত্রে আমি এখনো রিকমেন্ড করি উদ্ভাস। আমাদের সময় এসিএস ছিল না। তোমার যদি মনে হয় যে এসিএস এখন বেটার তাহলে এসিএস করতে পারো। যেকোনো একটা করতে পারো। আবার মাল্টিপল ও করতে পারো এটা তোমার চয়েস। বাট এমন করো না যে মানে মাল্টিপল করতেছি দেন নিজের পড়ার আর টাইম পাইতেছি না বা নিজে রিভাইজ দিতে পারতেছি না। আচ্ছা। দেন আরেকটা জিনিস যেটা হয়তোবা মিস করে গেছি যে তুমি ৬ ঘন্টা ধরো পড়বা। ৪ দিন ৬ ঘন্টা করে পড়লে ২৪ ঘন্টা হয়। তোমাকে এই ২৪ ঘন্টা পড়তে হবে। থাম্বনেইলে দেখবা লেখা আছে ২৪ ঘন্টা পড়তে হবে। দেন ৫ম দিন কি করবা? আগে যা, যা পড়ছো সেগুলা রিভাইজ দিবা। ঠিক আছে? অ্যান্ড প্রত্যেক ৫ম দিন যদি এই কাজ করতে পারো, দেখবা তোমার যে কোয়েশ্চেন ব্যাংক ভাই অনেক পড়ছি মনে থাকে না। মনে থাকবে কেমনে? তুমি তো পড়ে গেছো, পড়ে গেছো, পড়ে গেছো। রিভাইজ দাও নাই। সো একটা অংশ শেষ করেই রিভাইজ দেওয়ার ট্রাই করবা। ৫ দিন পর না হোক ৭ দিন পর প্রতি উইকলি রিভিশন দিবা। ৬ দিন বিভিন্ন জিনিস করছো। উইকের শেষে একটা রিভাইজ দিবা। ঠিক আছে? না দিলে আসলে লাভ কি? আমি মানে অনেক স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করছি এই নিয়ে প্রায় ৫০ জন। সো সবার মধ্যে একটা জিনিস দেখছি যে উদ্ভাসের পরীক্ষা যখন আসে, যখন অ্যাডমিশন এরা ভর্তি হয়, উদ্ভাসের পরীক্ষা আসে, তখন উদ্ভাসের পরীক্ষার র‍্যাংক, তারপরে উদ্ভাসে কি হইতেছে, উদ্ভাসে কি প্রশ্ন দিছে, এগুলো নিয়ে অনেক অবসেস। পড়া জমতেছে তো জমতেছে। এত জমা জমতেছে, বাস্কেট পূর্ণ হয়ে গেছে। তুমি কি পড়া কোনদিন আর কভার করতে পারবা? পারবা না। এই কাজ কইরো না। উদ্ভাসের পরীক্ষা আমরা যখন দিতাম, আমরা ট্রাই করতাম যে না পড়েই দেওয়ার। কারণ মেইন এক্সামে অ্যাকচুয়ালি এরকমই তো হবে যে সবকিছু আগে থেকে পড়া আছে, তারপর পরীক্ষা দিতেছি। শুরুর দিকে যখন পেপার ফাইনাল বা চ্যাপ্টার ওয়াইজ নিত তখন হয়তোবা একটু পড়ে দেওয়ার সুযোগ পাইছি। কিন্তু পরের দিকে আর পুরোটা পড়ে সবকিছু মানে ঘেঁটে, ঘেঁটে পরীক্ষা দেওয়া আসলে পসিবল হবে না। যাই হোক। সো আমি যেটা বলতে চাইছি যে উদ্ভাস বা কোন জায়গার র‍্যাংক নিয়ে বদার হবা না। র‍্যাংক সামনে থাকলে ভালো, পিছনে থাকলে আরো ভালো। তুমি অলরেডি উদ্ভাসে টাকা দিছো যে পরীক্ষায় কি, কি ভুল করবা এটা জানার জন্য। সো র‍্যাংক পিছনে মানে তুমি অনেক ভুল করতেছো। সো নিজের ভুল থেকে শিখবা। ভুল থেকে হতাশ হবা না। উদ্ভাস আবার বলবে যে,
বা উদ্ভাসের ব্র্যান্ডিং করতেছে। যে জায়গায় হোক, যেখানে অনেক মানুষ পরীক্ষা দেয়, যেখান থেকে অনেক মানুষ প্রিপারেশন নিতেছে, ওইটায় এনরোল করবা। ১ টা হোক, ২ টা হোক। আর যদি না করতে চাও, তাহলে আরো ভালো সেলফ টেস্ট দিবা বাসায়। আমাদের সময় যেহেতু সবকিছু অনলাইন ছিল, আমার খাতা কিন্তু আমার কাছেই এভেইলেবল থাকতো। আমি নিজেই পরীক্ষার খাতা পরীক্ষা দিয়ে দেখে নিতাম যে কত পাইতেছি। এতে আমার একে তো যেই ম্যাথ গুলা করছি ওগুলা রিভাইজ হয়ে যাইতো। ২ এ কোথাও কোনো ভুল করতেছি কিনা এটাও দেখতে পারতাম। ঠিক আছে? অনেক সুবিধা এটার। অনলাইনে পরীক্ষা দেওয়া অনেক সুবিধা। বাট আজকালকার মানুষ তো বলে যে, "না, অফলাইন ফিল না পাইলে হয় না।" এত ফিল কেন লাগবে? তুমি অফলাইন যাবা, আসবা, টাইম নষ্ট তো অনেক। তাই না? অফলাইন এক্সাম দেওয়ার চেয়েও অনলাইন এক্সাম দেওয়া কিছু ক্ষেত্রে বেটার। আমরা ২০ ব্যাচ আমরা পুরাটাই দিছি অনলাইনে। পুরা সবকিছু করছি অনলাইনে। বাট যাই হোক, তোমার যদি ধরো মেইন এক্সামের ফিল লাগবে, রিটেনের ফিল, তারপরে প্রিলির ফিল, তাইলে অফলাইন কিছু এক্সাম দিবা। একদম দিবা না তা না, কিছু দিবা। সো মেইন টেক ইস র‍্যাংক নিয়ে বদার হওয়ার কিছু নাই। র‍্যাংক ডাজন্ট ম্যাটার। বাট ভুল ডাজ ম্যাটার। ভুল থেকে শিখতে হবে। আর শুধরাইতে হবে। যদি দেখো যে ৭ দিন আগেও যে ভুল করতা, ১ মাস আগেও যে ভুল করতা, একই ভুল করতেছ, তাহলে আসলে কোনো নাই, প্রগ্রেস নাই। কোচিং করে লাভ হইতেছে না তোমার। সবকিছুর একটা শর্টকাট হইতেছে বলতে গেলে মেন্টর, বুঝছো? সবকিছুর একটা শর্টকাট। এই যে নিজে বিভিন্ন বই ঘেঁটে পড়া, এটা শর্টকাট হচ্ছে বলো যে, আমার কাছে অলরেডি সবকিছু একসাথে করা আছে। আমি যদি তোমাকে পড়াই তাইলে হয়তোবা তোমাকে ওই জিনিসগুলা একসাথে দিয়ে দিতে পারবো কম টাইমে। ঠিক আছে? কম পরিশ্রমে, তোমার কম পরিশ্রমে। আচ্ছা, ঠিক আছে। সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি এইচএসসি ২৫, ২৬, ২৭, ২৮, ৩০ ব্যাচ এই ভিডিও দেখে উপকৃত হবে।